কাছে একটা সাজেশন চাই। আমার বিয়ে ঠিক হয়েছে আমার এক প্রতিবেশী আন্টির ছেলের সাথে। তারা বংশগত বড়লোক। আগেও বড়লোক ছিল, এখন আরো বেশি। ছেলেটা ক্লাউড ইঞ্জিনিয়ার। বেশ পয়সা হয়েছে তারও। আমরা আগে নিম্ন মধ্যবিত্ত ছিলাম। আমার বাবা তখন 10,000 বেতনে চাকরি করত একটা ফ্যাক্টরিতে। আমরা 6 ভাই বোন কি কষ্টে বড় হয়েছি তা বলার বাইরে। তখন ওই আন্টি আমাদের পছন্দ করলেও উনার ছেলেটা আমাদের দুচোখে দেখতে পারত না। আমাদের বাড়িতে তখন টেলিভিশন ছিল না। তাদের বাড়িতে বাংলা সিনেমা দেখতে গেলে সে এমনভাবে ঘাড় বাঁকিয়ে চলে যেতে বলতো যে লজ্জায় অপমানে মাথা হেঁট করে চলে আসতাম। তখন ছোট ছিলাম তাই অত আত্মসম্মানবোধ ছিল না। ছেলেটা না থাকলেই আমি আর আমার বোন ওদের বারান্দার দরজা ঠেলে ঠুলে টিভি দেখতে মেঝেতে বসে যেতাম। সে যাতে সিনেমা শেষ হওয়ার আগে না আসে তার জন্য দোয়া করতাম। অবশ্যই হুট করে চলে এলে আবারও একই চোখ রাঙানি, ঘাড় বাঁকানো, বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা ঘষে তুড়ি বাজিয়ে ইশারা করত বেরিয়ে যেতে। তার মা থাকলে কিছু বলতো না, তখন চোখ দিয়ে ইশারা করত। আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু ছোটবেলায় ওইসব আমার আত্মসম্মানে না লাগলেও এখন ওই কথাগুলো মনে পড়লে আমার ভীষণ আত্মসম্মানে লাগে। এই ব্যাপারগুলোকে কেউ দয়া করে রোমান্টিসাইজ করবেন না। মোটেও এইসবের পর্যায়ে পড়ে না এই ব্যাপারগুলো। আমরা গরিব বলে সবসময় নিচু নজরে দেখত ছেলেটা। আরেকটা ঘটনা বলি। একবার আম্মা পিঠা বানাচ্ছিল তাদের বাড়িতে। পিঠাগুলোকে চট্টগ্রামের ভাষায় গুড়া পিঠা বলা হয়। তার মা ডেকেছিল পিঠা বানিয়ে দিতে। আমিও সাথে ছিলাম। তখন ক্লাস 3 নাকি 4-এ পড়ছি। আমিও পিঠার লতি পাকাচ্ছিলাম। চালের গুঁড়ার কাই নিয়ে হাতের তালু দিয়ে পিঁড়িতে হালকা করে ঘষে ঘষে লম্বা করে পাকানো হয় লতিটা। তারপর সেটাকে ছোট ছোট করে কেটে তৈরি হয় গুঁড়া পিঠা। ছেলেটা হুট করে এল। আমাকে আর আম্মুকে দেখে তার মায়ের উদ্দেশ্য বলল, এগুলো আর খাওয়া যাবে? কথাটা শুনে আম্মুর কেমন লেগেছিল জানি না, কিন্তু আমি অতটুকুন একটা মেয়ে ছিলাম। আমার বড্ড অপমান লেগেছিল। তার মা অবশ্য তাকে চলে যেতে বলে আম্মুর সাথে হেসে হেসে কথা বলছিল যাতে আম্মু মনে কষ্ট না পায়। আরও একটা ঘটনার কথা বলি। তার এক চাচ্চুর বিয়ে হচ্ছিল। প্রায় 15-16টা আলাদা আলাদা পরিবার নিয়ে ছিল আমাদের গোটা সিদ্দিক বাড়ি। গ্রামের বাড়ি আসলে যেমন হয় আর কি। গোটা বাড়িতে যতগুলো মেয়ে ছিল সবার জন্য গায়ে হলুদের শাড়ি কেনা হয়েছে। আমার আম্মু টাকা দিতে পারেনি বলে আমরা 3 বোন শাড়ি পরতে পারিনি। সেদিন আমার বোন দুটো খুব কেঁদেছিল, কিন্তু আমি ছোট হয়েও কিভাবে যেন কাঁদিনি সেদিন। তবে গায়ে হলুদের বিরিয়ানি খাওয়ার পর যখন আমি আমার আপুদের সাথে অনুষ্ঠান দেখতে গেলাম ওই ছেলেটা আমাদের মুখের উপর ছাদের দরজাটা বন্ধ করে দিল। কারণ ছাদেই অনুষ্ঠান হচ্ছিল। পরদিন সকালে আমাদের কেউ কেন দেখেনি সেটা নিয়ে যখন কথা হচ্ছিল তখন আম্মু বলল ওরা ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আমি জানি আমার 2 বোন কত কেঁদেছে সেদিন। আরও একটা ঘটনার কথা মনে পড়ল। আমাদের গ্রামের বাড়িতে এক দাদাভাইয়ের মেজবান হচ্ছিল। তখন তেরপালে বসিয়ে খাওয়াচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের। যারা বেশি ছোট তাদের, মানে যাদের বয়স 5-6 বছর তাদের। কারণ তারা চেয়ারে বসলে টেবিল ছুঁতে পারবে না। আমাদের বয়সী যারা ছিল সবাইকে টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। কিন্তু ওই ছেলেটা কি করলো? আমাদের ওই চেয়ারে বসে খেতে দিল না। আমাদের তেরপালে বসে খেতে দেয়া হলো। ছুঁড়ে ছুঁড়ে ডাল ভাত দেয়া হলো। বিশ্বাস করুন ওইসব মনে পড়লে আমার কি যে কষ্ট হয়। এখন অবশ্য আমরা আর্থিকভাবে সচ্ছল। ওই ছেলেটা আমার ভাইয়াদেরকে একদম পছন্দ করতো না। একবার মেজো ভাইয়াকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিল। আম্মু মেজো ভাইয়ার পিঠের দাগ দেখে সারারাত চুপিসারে কেঁদেছে, যাতে ওরাও কান্নার আওয়াজ না শোনে। বিচার নিয়ে যাওয়ায় আমার চাচ্চুর গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছিল ছেলেটা। এখন আমার বড় ভাইয়া, মেজো ভাইয়াকে সবাই সমীহ করে। তার সাথে ভাইয়াদের এখনো তেমন সখ্যতা নেই। ঈদ কোরবানির ছুটিতে দেখা হয় তখন কথাবার্তা হয়। তারা হয়তো কল্পনাও করেনি আমাদের পরিবার কখনো উঠে দাঁড়াবে আর্থিকভাবে। আসলে অভাব অনটন আমাদের মানুষ চিনিয়ে দিয়েছে। কিন্তু এখন যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি জানি না কি করব। গোটা সিদ্দিক বাড়ির মানুষই অবাক হয়ে আছে কিভাবে আমাকে ওই বাড়ির মানুষ বউ করে নিয়ে যেতে চাইছে সেটা ভেবে।
এখনো সবাই মনে করে আমরা ওদের যোগ্য না। আম্মা আব্বা তো এক কথায় রাজি বিয়েতে, কিন্তু আমি জানি না আমি কি করব। আমি বোধহয় এই গোটা পৃথিবীতে আল্লাহর কোনো সৃষ্টিকে এতটা ঘৃণা করি না যতটা ওই ছেলেটাকে করি। আমি কিভাবে বলবো এই বিয়েটাতে আমি রাজি না? আসলে বিয়ের কথাবার্তা এমনভাবে চলছে যে আমার মতামত দেওয়ার জায়গাটা পর্যন্ত নেই কোথাও। দাদিমা আমার মন খারাপ দেখে বলল, ছোটবেলায় অনেকের খাসিও তো খারাপ থাকে, বড় হতে হতে ঠিক হয়ে যায়। ওইরকম লোকেরা বউ ভালোবাসে বেশি। বিশ্বাস করুন দাদিমার কথায় আমার একটুও শান্তি লাগছে না। যারা নিজেদের মানুষকে সম্মান দেয় কিন্তু অন্যজনকে সম্মান না দিয়ে রীতিমতো আতঙ্কে রাখে অপমানিত হওয়ার ভয়, সে কোনো মানুষের কাতারে পড়ে না। অন্তত আমার তা মনে হয়। খেয়াল করে দেখলাম বড় ভাইয়া, মেঝো ভাইয়া একদম রাজি নেই। ছোট ভাইয়া এইসব ব্যাপারে তেমন একটা মাথা ঘামায় না। কিন্তু কাল বড় ভাইয়াকে দেখলাম আম্মুকে প্রশ্ন করছে, আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি কিনা। অবশ্য আম্মু বলল ওর আর কি পছন্দ অপছন্দ, নিজের কি খেতে ভালো লাগে সেটা পর্যন্ত বলতে পারে না ওই মেয়ে। ভালোই তো হচ্ছে, আমার সামনে থাকবে, আমি ওর ভালো মন্দ চোখের সামনে দেখব। আমি গত কয়েক রাত একদম ঘুমাতে পারছি না। বুঝে উঠতে পারছি না কিভাবে না বলবো। কারণ আমার একটা না, গোটা সিদ্দিক বাড়ি এমনকি গোটা পাড়া কাঁপাবে। সবাই মনে করবে আমি বেশি পেয়ে গেছি বলে হজম করতে পারছি না। আমাকে কেউ পরামর্শ দিয়ে সাহায্য করুন। পোস্টটা করার ঘন্টাখানিকের মাথায় ভাইরাল হয়ে গিয়েছে। এক একজন এক এক ধরনের মন্তব্য করছে। শাইনা একজনের মন্তব্য দেখে থমকে গেল। আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি ভীষণ নম্রভদ্র। কারণ আমি হলে এই পোস্টে ওই ছেলেকে আরো জঘন্য জঘন্য গালি দিতাম। বর্বন হিসেবে একটা সাজেশন দিই, যার আসল রূপ খারাপ সময়ে দেখে ফেলেছেন তার সাথে সারা জীবন কাটানোর মতো জঘন্য সিদ্ধান্তটা নিয়েন না। বিয়েটা ভেঙে দিন। ইউ ডিজার্ভ বেটার। মেক দ্য রাইট ডিসিশন। স্টে ওয়েল। বেস্ট উইশেস। শাইনা বুকে সাহস সঞ্চয় করল। এবার সে বলে দেবে সবাইকে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। সেই 7 দিন আগে শেষবার সূর্যের দেখা মিলেছিল। টানা বৃষ্টির পর আজ একটু থেমেছে। কাল পরশুর পর সূর্যের দেখা মিলতে পারে। দাদিমা বারান্দা থেকে ডাক দিলেন, শানু ফেরিওয়ালা এসেছে। কি যেন কিনবি বলছিলি? দাদিমা তাকে শানু বলে ডাকে। শাইনা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। উঠোনে পা দিতেই কানে ভেসে এল, এই চুড়িগুলো খুব সুন্দর। শাইনা আপার গায়ে হলুদের দিন পরব, আমরা কোনে পক্ষ। পাশ থেকে হাসতে হাসতে একজন বলল, আমরা বরপক্ষ। চারপাশের চাচিরা হঠাৎ গুঞ্জন তুলে ফিসফিস করতে লাগলো। শাইনাকে ঘিরে কিছু বলছে, কিন্তু স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না। শাইনা থমকে গেল। কিছু বোঝার আগেই মা এসে তার হাত ধরে টান দিলেন। চল, এখানে এসেছিস কেন? শাইনা ভ্রু কুঁচকে তাকালো। আমার কিছু সেফটি পিন কিনতে হবে, মা কড়াভাবে বললেন। পরে কিনিস, এখন আয়। কিন্তু শাইনা গেল না। নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ফেরিওয়ালার আর আসবে না। ওদের কাছ থেকে সস্তায় জিনিস পাওয়া যায়। তুমি ঘরে যাও, আমি আসছি। সে মায়ের হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেল। পায়ে স্যান্ডেল নেই, পায়ের আঙুলের ফাঁকে বালি লেগে আছে। সে সেফটি পিন কিনল। কাচের চুড়ির দিকে হঠাৎ চোখ আটকে গেল। লাল সবুজ 2 ডজন চুড়ি কিনে ফেলল। ঠিক তখনই ছোট চাচি ছুটে এসে মাথার ওড়নাটা টেনে কপাল ঢেকে দিলেন। তারপর ইটের স্তূপের পেছনে নিয়ে গিয়ে তাকে আড়াল করে রাখলেন। শাইনা অবাক হয়ে বলল, তোমাদের সমস্যা কি? চাচি বলল, ওই বাড়ির লোকজন এসেছে ঢাকা থেকে। তুই ওদের বাড়ির বউ হয়ে যাচ্ছিস না? এভাবে দেখলে তোকে নিয়ে নানান কথা রটাবে। পায়ে স্যান্ডেলটা অব্দি দিসনি। কি বেকুব মেয়ে তুই! শাইনা চাচির হাত থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ফেরিওয়ালাকে টাকা দিতে হবে। চাচি আঁচলে মুখ চাপা দিয়ে হায় হায় করে উঠল। কারণ উঠোনে এসে থামা চকচকে কালো গাড়িটার দরজা খুলে নামলো একজন লোক। কালো ব্লেজার, টানটান টাই, চকচকে সুটবুটে মোড়া। মনে হচ্ছে সিনেমার কোনো রাশভারী চরিত্রের আগমন। শাইনা ফেরিওয়ালাকে জিজ্ঞেস করল, হাতে আপাতত টাকা পয়সা নেই, টিউশনির বেতন পেতে ঢের দেরি, দাদির পেকে যাওয়া চুল আছে, নেবেন?
তোর আক্কেল জ্ঞান হবে কবে? তুই দেখছিস গাড়ি এসে থেমেছে, তুই ঘরে চলে আসবি না? ফেরিওয়ালার সামনে তর্ক করছিলি চুল নিয়ে। লজ্জা শরম নেই তোর? আমার যখন বিয়ে ঠিক হচ্ছে তখন আমি মানুষের সামনেই যেতাম না লজ্জায়। আর তুই যার সাথে বিয়ে ঠিক হচ্ছে তার সামনে দাঁড়িয়ে ফেরিওয়ালার সামনে তর্ক করছিস? ওরা এখন কি মনে করবে? ছেলেটা তোর দিকে কেমন করে তাকিয়েছে তুই দেখেছিস? মনে মনে হয়তো ভাবছিল কোন ফকিন্নিকে বিয়ে করতে যাচ্ছি আল্লাহ জানে। মা শাহিদা বেগম মুরগিকে খাওয়াতে খাওয়াতে বকবক করছেন। দাদিমা মায়ের কথা শুনে হেসে বললেন, তোমার মেয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকেনি, তারে দেখার জন্য দাঁড়িয়েছিল। কতদিন পর দেখলো? শাইনা ব্যঙ্গ করে বলল, কতদিন পর দেখলো? তোমরা এসব ভাবো কি করে? তোমরা যে আমাকে বিয়ে দিচ্ছ আমি রাজি আছি কিনা জিজ্ঞেস করেছো একবারও? মা মুরগির খাবারের বাটিটা ধপ করে রেখে চলে গেল, যেন কথাটা কানে তোলার মতোই নয়। দাদিমা হাসতে হাসতে মোড়া ছেড়ে দাঁড়ালেন। বয়স হয়েছে উনার, তবুও তিনি কর্মঠ। মাকে অনেক কাজে সাহায্য করেন। উনার এতগুলো ছেলের বউ থাকতেও উনি বড় বউয়ের কাছে থাকার জন্য পাগল। অবশ্য বউ শাশুড়ির মধ্যে দিনের ভেতর 1000 বার ঝগড়া হয়, আবার মিটমাট হতেও বেশিক্ষণ সময় লাগে না। তিনি দাঁত কেলিয়ে হেসে শাইনাকে বললেন, তোরে ইঞ্জিনিয়ার সাব কিছু কিনে দেই নাই? শাইনা আকাশ থেকে পড়ল, পাগল নাকি? পাগলের কি আছে? বউকে জিনিস কিনে দেবে না তো কাকে দেবে? শাইনা রাগত স্বরে বলল, ফালতু কথা বলবে না। বিয়েতে আমি মতো দিয়েছি, তোমরা আমাকে যার তার সাথে বিয়ে দেবে আর আমি ধেই ধেই করে বিয়ে করে নেব নাকি? মানুষ অমানুষ দেখবে না, টাকা দেখলেই সবকটা পাগল হয়ে যাবে। শোনো, আমি পড়ালেখা শেষ করে চাকরি করব, তারপর বিয়ে। তোমার ফুতের বউকে থামতে বলো। কয়েকদিন পর পর তোমাদের এসব নাটক আমার ভালো লাগে না। দাদিমা হাসতে লাগলেন, তোর দুই বোনকে টাকা দেখে বিয়ে দিছি? না, ভালো মানুষ দেখেই দিয়েছ। আমার বেলায় ভালো মানুষ চোখে পড়ছে না? আমাকে জাহান্নামে ঠেলে দেয়ার ধান্দা সবার। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আস্তে কথা বল, মানুষে শুনবে। বৃষ্টি থামছে, ভেজা কাপড়গুলো বের করে দে রশিতে। আর আজ তুই আর সামনের উঠোনে বের হবি না। যদি বের হোস তোর ঠ্যাং কেটে রেখে দেব আমি। বৃষ্টি আবার শুরু হবে কিছুক্ষণ পর। কাপড় একবার বের করো, আরেকবার তোলো। কাপড় নিয়ে এত ডিউটি করতে পারবো না। মা কোমরে এক হাত চেপে একরাশ ক্ষোভ নিয়ে তার দিকে চেয়ে রইল। দাদিমাকে বলল, এই মেয়ে কি তোত্তারামো শুরু করছেন দেখছেন আম্মা? তোমার মেয়ে তোমার মতোই হচ্ছে। মা তেলে বেগুনে জলে উঠে বলল, দেখলি, দোষ করবি তোরা, আর তোর জাতপুষ্টি কথা শোনায় আমাকে। দাদিমার কপাল কুঁচকে গেল। তুমি ভালো কথা কেউ ঝগড়ার দিকে টেনে নিয়ে যাও কেন? মা ভেতরে চলে গেলেন। শাইনা দাদিমাকে বলল, যাও ভেতরে গিয়ে জোরসে একটা ঝামেলা লাগাও, তোমাদের বউ শাশুড়ির কাজই তো সেটা। বলেই সে পুকুর ঘাটে নেমে পা ধুয়ে নিতে লাগলো। ঘাট থেকে উঠতেই চাচাতো ভাই বোনরা তাকে ঘিরে ধরল। সবার হাতে চকোলেট। শাইনা বলল, কার পকেট মারা হয়েছে? মেঝো চাচার মেয়ে সাঞ্জু বলল, দুলাভাই দিয়েছে। শাইনা ভাবল বড় আপারা আসছে। সে খুশি হয়ে জানতে চাইল, দুলাভাই আসছে? তোমার দুলাভাই না, আমাদের দুলাভাই। শাইনা কিছুক্ষণ চেয়ে রইল চুপচাপ। দুদিন আগে তাদের বাড়ির পেছনে গাছ কাটা হয়েছিল, সেখান থেকে ফুলগাছের একটা লাকড়ি নিতেই সবাই ভোঁদৌড়। ছোট চাচার ছেলে ইব্রান বেশি দূর যেতে পারল না, তার বয়স 4 হবে। শাইনা তাকে ধরে তার হাত থেকে অর্ধেক চকলেট মুখে নিয়ে নিল। সাথে সাথে সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। তার কান্নার আওয়াজ শুনে সবাই ছুটে এল। শাইনা ততক্ষণে লাপাত্তা। মুখ থেকে চকলেটটুকু থুহু করে ফেলে দিল মাটিতে। চকোলেট কে এনেছে সেটা মনে পড়ার পর বড় ভাবি এসে বলল, শাইনা তোমার জন্য ওই বাড়ি থেকে চকলেট পাঠিয়েছে, লন্ডন থেকে এসেছে, ফেলে দিও না আবার। শাইনা চুপ করে রইল। বড় আপা আর মেঝো আপার ছেলেমেয়ে আসুক, ওদের দিয়ে দেবে সব। বড় ভাবির কোলে 1.5 বছরের একটা বাচ্চা ছেলে, ওটা শাইনার কলিজা। ভাবি শহরে মেয়ে, সবাই প্রথম প্রথম শহর থেকে বউ এনেছে। ওই মেয়ে এত বড় পরিবারে মানিয়ে নিতে পারবে না।
আলাদা হয়ে যাবে, কিন্তু তেমন কিছু হয়নি। মা ভাইয়াকে আলাদা থাকতে বললেও ভাবি রাজি হয়নি। অবশ্য মেঝো ভাইয়া বিয়ে করলে মা আলাদা করেই দেবে। বাড়িটা ওভাবেই তুলেছে বাবা, যাতে তিন বউ একসাথে না থাকতে চাইলে আলাদা রান্নাবান্না করে খেতে পারে। বিকেলে বড় আপা আর মেঝো আপা এল। সাইনা 6 ভাইবোন, সবার ছোট। তার 3 ভাই বড়। তারপর বড় আপা আর মেঝো আপা যমজ। বড় আপার জন্মের আধ ঘন্টার মাথায় জন্ম নিয়েছিল মেঝো আপা। তাদের 2 বছর পর সাইনার জন্ম। বয়স এখন 21 চলছে। আপাদের 18-19 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। সাইনাকেও মা বিয়ে দিয়ে দিত, কিন্তু ভাইয়ারা রাজি ছিল না। মেঝো ভাইয়া বলল, ও সবার ছোট, পড়াশোনা করতে চাইলে করুক, ভালো পাত্র পেলে পরে বিয়ে দিয়ে দেব। যদিও সাইনার ইচ্ছে ছিল সে পড়াশোনা শেষ করে কিছু একটা করবে, কিন্তু মায়ের বিশ্বাস ভাইরা বিয়ে করে নিলে, তাদের সংসার হয়ে গেলে বোনদের আর দেখার সময় নেই। তাই তিনি চান ছোট 2 ছেলে বিয়ে করার আগেই মেয়ে বিয়ে দিয়ে ঝামেলামুক্ত হতে। বড় আপা আর মেঝো আপা এলে সাইনার খুব আনন্দ হয়। কিন্তু এবার হচ্ছে না। সবাই এসেছে তার বিয়ের কথাবার্তা বলতে। তাদের কথা শুনে সাইনার মন আরো খারাপ হয়ে গেল। বড় দুলাভাই একদম মাটির মানুষ। আম্মা যা দেবে তাই খাবে। লবণ মরিচ দিয়ে বাটিতে বসিয়ে খেতে দিলেও কোনো অভিযোগ করবে না। খুব শান্ত গোছের ভদ্রলোক। পেশায় একজন ব্যবসায়ী। আপার শ্বশুরের গাড়ি গ্যারেজ আর কাপড়ের দোকান ছিল। দুলাভাই এখন সেই সব সামলায়। আর্থিকভাবে বেশ সচ্ছল। আপাকে সুখী রেখেছে। মেঝো আপার স্বামীও ভালো। পেশায় একজন ব্যাংকার। উনার মতো এত মিশুক, হাসি খুশি মানুষ আর দুটো হয় না। অবশ্য আপা আর দুলাভাইয়ের বিয়েটা যখন হয়েছে তখন দুলাভাই একটা শু ফ্যাক্টরিতে চাকরি করত। ওদের প্রেমের সম্পর্ক ছিল। আব্বা প্রেম বোঝেন না। ছেলের মা বাবাকে ডেকে এনে আপাকে তুলে দিয়েছেন কিছু লোকজন খাইয়ে। আপার সংসারটা আব্বাই গুছিয়ে দিয়েছে একটু একটু করে। এখন দুলাভাই যথেষ্ট ভালো পদে চাকরি করে। মাইনেটা বেশ ভালোই পায়। আপা বিলাসিতা করতে পারে। সবাই মিলে রান্নাঘরে বসে কথাবার্তা বলছিল। রান্নাঘরটা বর্ষর আছে বেশ। সবাই মোড়া, তিরি, চেয়ার, মাদুর যা পেরেছে সব নিয়ে বসে গল্প জুড়ে দিয়েছে। সাইনা দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ সবার কথা শুনতে লাগলো। সাইনার অবাক লাগলো এই ভেবে আপারা ভুলে গেছে ওই বাড়ির ছেলে তাদের কত হেয় করে বেড়াতো। তাদের কত ছোট করত, কত অপমান করত। আজ তাদের সব হয়েছে। কিন্তু ওই ছেলে তাদের ভিখারির মতো দূরছাই করত। এমনকি তাদের দেখলেই গলা পরিষ্কার করে থুতু ফেলতো শব্দ করে। সাইনার গলার কাছে কান্না দলা পাকিয়ে রইল। ভাবি তাকে দেখা মাত্রই বলল, ভেতরে আসো। বড় দুলাভাই বলল, কিরে শানু, ভেতরে আয়। তুই তো একটা সালাম দিয়ে কোথায় পালিয়ে গেলি? তোর জন্য সন্দেশ এনেছি, আয়। মেঝো আপা বলল, আয় বস এখানে। সাইনা বলল, আমার গোসলের সময় হয়ে গেছে। বড় আপা বলল, বিয়ের কথাবার্তা হচ্ছে শুনে তুই তো দেখছি অনেক শুকিয়ে গিয়েছিস। মা তার দিকে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। সাইনার বড় দুঃখ হলো। তার চোখ মুখ দেখে কেউ কি বুঝতে পারে না তার কতটা কষ্ট হচ্ছে? দরকার পড়লে একটা রিকশা চালকের সাথে তার বিয়ে দিক, দিনে এনে দিনে খাবে, তবু ওই ছেলেটা নয়। ওই ছেলেকে সে কত ঘৃণা করে কাউকে বলে বোঝাতে পারবে না। এত ঘৃণা নিয়ে সে কিভাবে সুখী হওয়ার ভান করবে? আব্বু এল বাজার থেকে। থলে ভর্তি বাজার করতে পারলে আব্বুর আনন্দের শেষ নেই। মেয়েরা আসবে শুনে বাজার করতে গিয়েছিল 10টা নাগাদ। আপা আর দুলাভাইরা এসে আব্বুকে সালাম করলো। আব্বু মেয়ে আর মেয়ের জামাইদেরকে দেখে খুশিতে কথা হারিয়ে ফেলেছে। আপাদের পেয়ে আব্বু গল্প বুঝবে মুজে গেল। দাদিমা হঠাৎ করে বলল, ওই দেখ বড় দুটোকে নিয়ে গল্পে মজে আছিস দেখে ছোট্ট গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আফসার সাহেব সাইনার দিকে তাকালো। সাথে সাথে সে দ্রুত সেখান থেকে চলে গেল। আব্বু সশব্দে হাসছেন এটা বলে। মেয়েটার এত রাগ। সাইনা ঘরে এসে চুপচাপ বসে রইল। বড় আপা এল কিছুক্ষণ পর। তারও কোলেও একটা দুধের বাচ্চা। আপার দ্বিতীয় সন্তান। সাইনা বড় আপাকে দেখে চোখ দুটো ওড়না দিয়ে চেপে মুছে নিয়ে বিছানায় শোয়ার ব্যবস্থা করে দিল। আপা বাচ্চাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাবু বুকের দুধ খাচ্ছে। সাইনা ফ্যানটা ছেড়ে দিল।
আপা তার দিকে তাকিয়ে আছে। শাইনা আলনা থেকে কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকতে যাবে, ঠিক তখনই আপা বলল, তুই নাকি গাইগুই করছিস বিয়ে নিয়ে? শাইনা ঘাড় ঘুরিয়ে তাকালো। বড় বোনের প্রশ্নে হয়তো একটু প্রশ্রয় পেয়েছে। বলতে লাগলো, জেনে শুনে আগুন ফেলে দিচ্ছ তোমরা আমাকে। তোমরা রাজি না হলে কথাবার্তা এতদূর এগোতো না। বড় আপা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড়াম্মা তোকে চেয়ে বসেছে। আম্মা না করবে কিভাবে? বড় আম্মা কি সারা জীবন বেঁচে থাকবে? আমি সংসার বড় আম্মার সাথে করব? তোমরা জানো না ওই লোকটার খাসিয়ত কেমন? মানুষকে 2 পয়সার মূল্য দেয় না, নিজেকে একটা কিছু মনে করে। ছোটবেলায় আমাদের সাথে কত কি করেছে সবাই ভুলে গিয়েছো? বড় ভাইয়ার গায়ে হাত তুলতে চেয়েছে, মেঝো ভাইয়াকে মেরেছে, মসজিদ থেকে ফেরার সময় সেজো ভাইয়াকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছিল। চাচ্চুর দিকে তেড়ে এসেছিল লাকড়ি নিয়ে। আমরা কেন, তার বাড়ির মানুষই তো তাকে দেখে আতঙ্কিত হয়ে যায়। বড় আম্মার সাথেও তো ওই ছেলে ভালো করে কথাবার্তা বলে না। মা ছেলের সম্পর্ক ওরকম হয়? সেই ছেলের সাথে তোমরা আমার বিয়ে কি করে ঠিক করলে? বলতে বলতে শাইনার গলার আওয়াজ বড় হয়ে গেছে। তার গলার আওয়াজ শুনে মেঝো আপা এসে গেছে ঘরে। মেঝো আপার পেছনে আম্মা এসে দাঁড়িয়েছে। এক হাত কোমরে রেখে কপাল কুঁচকে তার কথা শুনে যাচ্ছিল। কথা বলা শেষ হতেই শাইনা মাকে দেখল। বলল, ওই দেখো কেমন করে তাকাচ্ছে। আমি কিছু বলতেই পারি না। এভাবে তাকাবে, তারপর আমাকে চুপ করিয়ে দেবে। আমি সবার ছোট, তাই সবাই যা বলবে তাই সঠিক, শুধু আমি ভুল। মা মেজো আপাকে ডিঙিয়ে এসে হিসহিসিয়ে বলল, ওই প্রস্তাব আমি দিছি? তোর বাপ দিছে? ওরা দিছে প্রস্তাব। তোর বড় আম্মা আর বড় আব্বা দিছে। আমি মানুষগুলোর মুখের উপর না বলবো কেমনে? তোর সাহস থাকলে তুই গিয়ে বলে আয়। মেঝো আপা বলল, আম্মা শান্তভাবে কথা বলো। তোমার ছোট মেয়ে না? ও ভয় পাচ্ছে, এটা স্বাভাবিক। ওর কথায় তো ভুল নেই। শানু, কাঁদিস না। আমরা কথাবার্তা বলতেই এসেছি। শাইনা ঝাড়ি মেরে বলল, বিয়ে ভাঙার জন্য তো আসো নাই, আরো পাকাপোক্তভাবে কথা বলার জন্য আসছো সবাই। কে আসতে বলছে তোমাদের? আমাকে নিয়ে তোমাদের এত মাথা ঘামাতে কে বলছে? দিনে এনে দিনে খায় এরকম কারো সাথে বিয়ে দাও দরকার পড়লে। তবুও আমি ওই ছেলেটাকে বিয়ে করব না। দরকার পড়লে বিয়ে না করে বুড়ি হব, তবুও করব না। বোঝা হয়ে গেলে বের করে দাও বাড়ি থেকে। গার্মেন্টসে চাকরি করে খাবো। আম্মা এসে গালে ঠাস করে চড় বসিয়ে দিল। শাইনা ফুপিয়ে উঠল। মেজো আপাকে আম্মাকে টেনে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। শাইনা বড় আপার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তারপর তার টেবিলের উপর রাখা চকোলেটগুলো ফেলে দিল ছুঁড়ে। আপা বলল, শান্ত হ। এভাবে রাগ দেখালে কিছু সমাধান হবে না। আম্মা ইল কানের পাশে ওড়না গুজতে গুজতে বলল, আমি কি জানি না ওই ছেলে কেমন? আমি তো সব জানি। কিন্তু এখন মানা কেমন করতাম? মানা করলে কি করবে জানিস? জানিস? শাইনা প্রশ্ন করল, কি করবে? মেরে ফেলবে আমাকে। মা তার মাথায় হাতের ঘুষা মেরে বলল, তাবিজ করে বিয়ে আটকে রাখবে। জীবনেও আর তোর বিয়ে হতে দেবে না। বিয়ে হলেও তাবিজ করে মেরে ফেলবে। এভাবে চাইলে দিয়ে দিতে হয়, বুঝেছিস? দুনিয়াদারির হিসাব বুঝিস তুই? দুনিয়ায় আমি আগে আসছি নাকি তুই? শাইনা অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। জেনে শুনে ওরকম একটা ছেলের হাতে তাকে তুলে দিচ্ছে, এটা জেনেও যে তারা তাবিজ করার মতো লোক। তাবিজ করবে? হ্যাঁ করবে। এখন যদি বলি নিয়ে দেব না তোমাদের ছেলেকে, তাহলে তাবিজ করবে। তোর বাপ চাচার সাথে নানান ঝামেলা বাঁধবে। কবরস্থানের জমি নিয়ে এমনিতেই হাজারটা ঝামেলা চলতেছে তোর বাপ ভাইয়ের সাথে। আবার এখন যদি আমরা বেঁকে বসি, ওরা তোর বাপ ভাইকে কুপিয়ে মারবে। তুই আমার ছেলেগুলোকে মেরে ফেলতে চাস? শাইনা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বড় আপা বলল, আম্মা ওকে এসব বলো না। তুমি এমনিতেই একটু ভীতু। তাবিজ করা এত সহজ না। যাও এখন এখান থেকে। শানু, তুই গোসল করে নে। শাইনা সাহস সঞ্চয় করে বলল, এই বিয়ে যদি করতে হয় তাহলে আমি গলায় ফাঁস দেব। বলেই মাকে কিছু বলতে না দিয়ে বাথরুমে ঢুকে পড়ল সে। দুপুরে খাবার টেবিলে দুলাভাই আর ভাইদের সাথে খেতে বসে গেল শাইনা। খেতে খেতে বড় দুলাভাই বললেন,
আমরা চা আর ভাতের দাওয়াত পেয়েছি আশরাফ। বড় ভাইয়া চোখ তুলে তাকালো, জানতে চাইলো কোথায়। মেজো দুলাভাই বললেন, আপনাদের নতুন কুটুম বাড়িতে। বড় ভাইয়া আলতো হাসলেন। মেজো ভাইয়া গম্ভীর মুখে তাকালো শাইনার দিকে। কি রে, তুই শুকনো ভাত খাচ্ছিস কেন? তোমার বোন অন্য চিন্তায় ডুবে গেছে আনিস। বড় দুলাভাইয়ের দিকে চট করে তাকালো শাইনা। দুলাভাই হেসে উঠে বললেন, আচ্ছা খা তুই, আমি আর কিছু বলছি না। বাবা দুলাভাইদের উদ্দেশ্যে বললেন, জামিল, ইমতিয়াজ, শোনো তোমরা। আমার ছোট মেয়ের বিয়ে আমি অনেক বড় করে দেব। গোটা এলাকাবাসী দেখবে। তোমাদের যাকে যাকে বলার দরকার বলে দিও। ভাইয়ারা আছে তাই শাইনা কিছু বলল না। শাইনার ছোট ভাই শাওন বলল, ওরা কাবিন কতটুকু দিচ্ছে? আফসার সাহেব বললেন, আমি 15 লাখ বলেছি। এর কম হবে না। 1000 বৈরাতি, 4 পদ ফার্নিচার। ওরা ফার্নিচার চায়নি। আমার মেয়ে ওদের পালঙ্কে ঘুমাবে কেন? আমি যখন অভাবগ্রস্ত ছিলাম তখনও 2 মেয়েকে ফার্নিচার দিয়েছি। তাই বলেছি ফার্নিচারও দেব। আনিস বলল, ওরা যখন বলছে ফার্নিচার নেবে না তখন তোমাকে ফার্নিচার দিতে হবে কেন? ওদের কি টাকা পয়সার অভাব যে বউকে ফার্নিচার দিতে পারছে না? বড় আপা বলে উঠল, আরে হো না, সব আছে। আমি বড় আম্মার সাথে দেখা করতে গেলাম না, তখন বড় আম্মা আমাকে শাইনার রুমটা দেখালো। ওখানে ফার্নিচার দিয়ে ঠাসা। আব্বু শুধু শুধু বাড়াবাড়ি করতেছে। ফার্নিচার না দিলেও চলবে। এটা যখন আমাদের শেষ বিয়ে, তখন আত্মীয় স্বজনকে ভালো করে খাইয়ে দাও ফার্নিচারের টাকাটা দিয়ে। আফসার সাহেব বললেন, পরে ওরা যদি আমার মেয়েকে খোঁচা দেয়? না থাক, না চাইলেও দেব। আনিস সোজা কথাবার্তার মানুষ। কাঠোকাঠ গলায় বলল, তোমাদের মতো মানুষের জন্য অন্যদের বাধ্য হয়ে এসব দিতে হয় মেয়ের শ্বশুর বাড়িতে। যখন ওরা বলছে কিচ্ছু লাগবে না তখন তোমাকে দিতে হবে কেন জোর করে? না দিতে বলছিস? শাওন বলল, হ্যাঁ দিও না। ওই টাকা আমাকে দিয়ে দাও। বাইক কিনবো। বড় ভাইয়া ধমকে উঠল, তোকে আর খুঁজে পাওয়া যাবে বাইক দিলে? আনিস বলল, ওর কথা কানে নেওয়ার দরকার নেই। জরুরি কথার সময় ফালতু কথা বলবি না শাওন। শাওন অবাক হয়ে বলল, আমি তো দেখছি কোনো কথাই বলতে পারবো না। না পারবি না? দুজনের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল। বড় ভাইয়া ধমকে উঠলেন, তোদের সমস্যা কি? আনিস চুপচাপ খেতে লাগলো। ওদের কথাবার্তার মাঝে শাইনা ভাতটুকুই ভালো করে খেতে পারল না। বিকেলে ওই বাড়িতে চায়ের দাওয়াত পেয়েছে আপা আর দুলাভাইরা। শাইনাদের বাড়িটার পর তার মেঝো চাচার বাড়িটা। তার পাশে সাদা রঙের যেই 4 তলা বড় বাড়িটা তার নাম কলতান নিবাস। কিছুক্ষণ আগে বড় ভাইয়া আর আব্বাকে ডেকে নিয়ে গিয়েছেন তাজউদ্দিন সিদ্দিকী। শাইনা দাদির পাশে জায়নামাজে বসা ছিল। আছরের নামাজ আদায় করছিল। মেঝো আপা আসামাত্রই দাদিমা জিজ্ঞেস করল, কি কথাবার্তা হচ্ছে রে? মেঝো আপা বলল, ওরা শানুকে মনে হয় নিশান দেওয়ার কথা বলতেছে। কখন? কাল। শাইনা জায়নামাজ থেকে উঠে গেল। মাথার হিজাব খুলতে খুলতে রান্নাঘরে গিয়ে শাহিদা বেগমকে বলল, আম্মু আব্বুকে বলো আমি বিয়েটা করতে পারবো না। আমি কোনো নিশান নেব না। শাহিদা বেগম গরুর মাংসে মশলা মাখাচ্ছে সরিষার তেল দিয়ে। মাটির চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্যাসের চুলায় হালকা পাতলা রান্না হলেও বড় পাতিলের রান্নাবান্না আম্মা মাটির চুলায় করে। ভাতের মার টকবক করছে ভাতের ডেকচিতে। আম্মা তার দিকে বিরক্ত চোখে তাকালো। তোর বাপকে গিয়ে বল। আমাকে বলছিস কেন? শাইনা মায়ের পাশে পিঁড়িতে বসে পড়ল। মিনমিন করে বলতে লাগলো সে বিয়েটা করবে না। এই বিয়েতে সে সুখী হবে না। মা চুপচাপ কাজ করছেন। বড় আপা আর মেঝো আপা কাটাকুটির ধোয়া বাছার কাজ করে দিয়েছে। আপারা এলে শাইনাকে কাজ করতে হয় না। শাহিদা বেগম চুপচাপ কাজ করতে লাগলেন। কোনো জবাব দিলেন না। শাইনা একটা সময় মায়ের হাত ধরে ফেলল। আম্মু আব্বুকে একটু বলো, আমি ওই লোকটাকে পছন্দ করি না। আমার ঘেন্না লাগে। মা হাতটা ছাড়িয়ে নিয়ে উল্টো পিঠ দিয়ে কষে একটা চর বসিয়ে দিল। শাইনা গালে হাত চেপে বসে রইল। চোখ থেকে টপটপ করে জল পড়তে লাগলো। কিছুক্ষণ শক্ত হয়ে বসে থাকার পর সে পা বাড়ালো ঘরের দিকে। দরজা বন্ধ করতেই বড় আম্মার গলার আওয়াজ শোনা গেল, আশরাফের মা কই?
মেহমানের আজকে আমার বাড়িতে দাওয়াত না? তুমি রান্না করতেছ কার জন্য? বলতে বলতে রান্নাঘরের চলে এল। সাথে করে কাকে নিয়ে এসেছে কে জানে। কিছুক্ষণ পর শাহিদা বেগমের গলা শোনা গেল। বসতে বলো ভাবি, আমার চা নাস্তা রেডি আছে। না না, ওরা খেয়ে আসতেছে। তাড়াহুড়ো করো না, আমাদের বউকে ডাক দাও, ওকে দেখতে চাচ্ছে। কতবার এল এখানে, ওকে নাকি কখনো খেয়াল করেনি। শাইনা বুঝে ফেলল বড় আম্মার ভাইয়ের বউ এসেছে। শাহিদা বেগম মেহমানকে বসার ঘরে বসিয়ে দরজা ধাক্কালো। আল্লাহর ওয়াস্তে একটু দরজাটা খোল, একটু ওদের সামনে যা। শুনতে পাচ্ছিস শানু? শাইনা দরজা খুলল। মা বলল, আল্লাহ চোখ মুখ ফুলিয়ে ফেলছে কেঁদে কেটে। আমি ওদের কি বলবো এখন? তুই আমার মানসম্মান রাখবি না? মুখে পানি দে, তারপর একটু পাউডার দে, মাথায় কাপড় দিয়ে আয়, তাড়াতাড়ি আয়। শাহিদা বেগম চা নাস্তা নিয়ে গেল। গল্প জুড়ে দিল। দরজা ধাক্কার শব্দে শাইনা দরজা খুলে দিল। সাথে সাথে দেখল বড় আম্মা দাঁড়িয়ে আছে। শাইনা একটু ভড়কে গেল। বড় আম্মা হেসে বলল, শাশুড়ি ডাকার ভয় লজ্জা পেয়ে লুকিয়ে লুকিয়ে থাকছিস নাকি? আয়, এত সাজগোছো করতে হবে না, তোকে একটু দেখবে। শাইনাকে নিয়ে গেল বড় আম্মা রওশনারা। শাইনাকে দেখে উনার ভাইয়ের বউ 1000 টাকা হাতে গুজে দিল। বলল, হয়েছে, দেখে ফেলেছি বউ। জোড়াগাথার দিন আমি থাকবো না, তাই আগেভাগে দেখে চলে যাচ্ছি। তাজদারকে বলতে পারবো তোমার বউ দেখে যাচ্ছি। রাগটা করে লাভ নেই। তাহলে আসি আপা। শাহিদা বেগম বললেন, আর একটু বসেন না। না না, আমার বাড়িতেও মেহমান এসে বসে আছে, চলে যেতে হবে। বলেই তিনি শাইনার থুতনি ধরলেন। আসি আম্মু, তুমি তাজদারের সাথে যাবে আর কি আমাদের বাড়িতে? এখন দাওয়াত করে ফেললাম, আমি বিয়েতে থাকবো, কাল থাকতে পারবো না বলে চলে যাচ্ছি। শাইনার মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। এত ভালো মিষ্টি ব্যবহার দেখে শাইনার মন কিছুক্ষণের জন্য ভালো হয়ে গেল। শাহিদা বেগম হাসিমুখে কিছু দূর এগিয়ে দিল তাদের। তারপর ঘরে ঢুকে বলল, সবাই কত হাসি খুশি এই বিয়ে নিয়ে। তুই এসবে জল ঢেলে দিবি? শাইনা চুপ করে রইল। সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কাউকে কিচ্ছু বলবে না। সোজা ওই লোকটাকে বলবে। তারপর তার গায়ের জ্বালা, অপমানের শোধ নেয়া হবে। তখন সে সন্তুষ্ট হবে। এর আগে তার শান্তি নেই। কাল নিশান পড়াতে এলে সে বলবেই। অর্ধেক রাত অবধি দুই বাড়ির মধ্যে আনাগোনা চলল। সিদ্ধান্ত নেয়া হলো বরকনের বাপ, চাচা, ফুপা, খালুরা সবাই উপস্থিত থাকবে। আর সমাজের কিছু মান্যগণ্য লোক থাকবে। বরপক্ষ নিশান হিসেবে মেয়েকে আংটি আর একটা চেইন দেবে। আরো অনেক কথাবার্তা চলল সারা রাত। শাইনা কানও দেয়নি, সরে সরে থেকেছে। রাতারাতি বাজার সদাইয়ের লিস্ট নিয়ে মেজো দুলাভাই, মেজো ভাইয়া আর ছোট ভাইয়া বাজারে চলে গিয়েছে। গোটা রাত শাইনা একটুও ঘুমায়নি। মাথা ব্যথা করছিল খুব। টেনশন করলে তার মাথা ব্যথা হয়, খিদে চলে যায়, ঘুম হয় না। মাথার তালু গরম হয়ে গিয়েছিল। সে নারিকেল তেল ঢেলে চুবিয়ে রেখেছে চুলগুলো, তবুও ঘুম আসেনি। সকাল 9টার দিকে তার জন্য শাড়ি নিয়ে এসেছে ওই বাড়ির মেয়েরা। শাইনার সমবয়সী মেয়েটার নাম তিতলি। সে সম্পর্কে শাইনার ননদ হবে। তিতলি আগে ঘন ঘন তার সাথে কথা বলতে আসতো। বিয়ের কথাবার্তা শুরু হওয়ার পর থেকে সেও আসা যাওয়া কমিয়ে দিয়েছে। শাইনাকে লজ্জায় ফেলতে চায়নি বলে হয়তো। সে শাড়িটা রেখে বলল, পার্লারের মেয়ে আসবে সাজানোর জন্য। চাচিমা ওদের এখানে আসতে বলবো নাকি আমাদের বাড়িতে? কারণ আমরাও সাজগোছো করব, আমার ভাবিরাও করবে। শাইনা চুপ করে রইল। শাহিদা বেগম বলল, শারমিলা আর সাবরিন কি বলে দেখো। বড় বোন শারমিলা বলল, তোমাদের বাড়ি বউ, তোমাদের সিদ্ধান্ত। মেজো বোন সাবরিন হেসে বলল, আমাকেও সাজতেন দিলে আমার বোনকে ছাড়তে রাজি আছি। তিতলি বলল, টাকা তো ভাইয়া দেবে, সমস্যা নেই। তাহলে আমরা শাইনাকে নিয়ে যাচ্ছি। শাইনা শর্ত দিল, বাড়ির পেছনে দিয়ে যাব, সামনে দিয়ে যাব না। তিতলি হেসে বলল, ওকে। পেছনে মানুষ আরো বেশি, বলেই সে ফিক করে হাসল। শাইনা গোসল করেই বসেছিল। তিতলি তাকে নিয়ে গেল কলতান নিবাসের পেছনে দিয়ে।
বউ এসেছে, বউ এসেছে, রব পড়ে গেল। বাচ্চাগুলো এভাবে বলে বলে চিল্লাচিল্লি করছে। বড় আম্মা এসে বলল, মুখ এমন শুকনো কেন? কিছু খাসনি? সাইনা বলল, খেয়েছি। বড় আম্মার মেঝো মেয়ে তাসনুভাইল। সে একটু গম্ভীর সম্ভীর, অনেকটা অহংকারীও। মানুষের সাথে কম মিশে, ভাইয়ের চাইতে কম না। সে মেঝো আপার সমবয়সী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ভাইয়ের বিয়ের পর তারও বিয়ে। সাইনাকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, ফেসিয়াল করা নেই? সাইনা সাথে সাথে জবাব দিল, না। ফেসিয়াল করলে আমার ব্রণ হয়। লোকাল পার্লারে করালে ব্রণ তো হবেই। এখন সাজ বসবে? বড় আম্মা বলল, আজ তো হালকা করে সাজবে। তাসনুভা সাথে সাথে বলল, একটা গ্লাসি লুক আনার জন্যই তো ফেসিয়াল করা লাগে আম্মু। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। তিতলি বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি, তোমরা বকরক্কর করো। সে তার ঘরে নিয়ে গেল সাইনাকে। হেয়ার ড্রায়ার দিয়ে বলল, চুল শুকিয়ে নাও। সাইনা চুল শুকিয়ে নিল। পার্লারের মেয়েরা এসে তাদের কাজ শুরু করে দিল। সাইনার শাড়ির রং পেঁয়াজি রঙের। তাসনুভার পছন্দে সাইনাকে সাজানো হলো। সাইনা অপেক্ষা করছে কবে তাজদার সিদ্দিকীর সাথে তার দেখা হবে। জীবনেও সে কথা বলেনি ওই লোকটার সাথে, এবার বলবে। আর একটা কথা দিয়েই সে তার সারা জীবনের অপমানের শোধ তুলে নেবে। নেবে। বাবুর্চি এনেছে আফসার সাহেব। উঠোনের একপাশে বড় বড় পাতিলে খুন্তি নাড়ছে বাবুর্চিরা। চট্টগ্রামের ভাষায় তাদের বর্ষি বলে। এত রান্নার আয়োজন বাড়িতে করা সম্ভব নয় বলে আশরাফ বলেছে বাবুর্চি ডাকতে। সকাল থেকেই তাদের রান্নাবান্নার কাজ শুরু হয়েছে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ায় অনেককে দাওয়াত করতে পারেনি শাহিদা বেগম। তবে সাইনার ফুপা ফুপু, মামা মামি, খালা খালুরা এসেছে। এতেই বাড়ি ভরে গেছে। বড় আম্মা সাইনাকে মিষ্টি দই খাইয়ে গেছেন সাজগোজের পর। তাসনুভা এতেই খেপেছে। সাইনার লিপস্টিক নাকি সরে গিয়েছে তাই। বাড়ির অন্যান্য বউরাও সাইনার মতো করে সাজল। সবাই সাজগোছ নিয়ে এত আগ্রহী। বিষয়টা অবশ্য সাইনার মন্দ লাগেনি, কিন্তু মেজাজ খারাপ থাকায় সবটা বিরক্ত লাগছে। সাজগোজ করার পর তিতলির ঘরে বসিয়ে রাখা হলো তাকে। ঘরে বসেই সে তিতলির দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখছে। বেচারি ভালো করে সাজতেও পারছে না কারো পাঞ্জাবি, কারো ঘড়ি, চশমা খুঁজে দেওয়ার জন্য। তাসনুভারও বড় বোন আছে, তার নাম তাসনিম। উনি আপাদের অনেকটা বড় হবে। দু একবার এসে সাইনাকে দেখে গেছেন। সাইনা যা বুঝলো উনি আর তাসনুভা একদম রাজি নেই এই সম্বন্ধে। সাইনা এটাও বুঝে গেল এই বাড়িতে বউ হয়ে এলে সে ন্যূনতম সম্মানটুকুও পাবে না। এই বিয়ে সে মরে গেলেও করবে না। আফসার সাহেব বাইরে প্যান্ডেল করেছেন। সেখানে ছোটখাটো খাবার দাবারের আয়োজন হয়েছে। বেলা 3টের দিকে সাইনাকে তাদের বাড়িতে নিয়ে আসা হলো। মেহমানরা এসে তার সাথে দেখা করছে। খালাম্মারা বলছে, তোকে তো এখন ওই বাড়ির বউয়ের মতনই লাগছে। ছোট খালাম্মাকে দেখে সাইনা নিজেকে আটকে রাখতে পারল না। কারণ ছোট খালাম্মা তার আরেকটা মা। খালাম্মা তাকে জড়িয়ে ধরে কানে কানে বলল, কাঁদিস না। বিয়ের পর ইউরোপ আমেরিকা ঘুরতে পারবি। ছক্কা মেরে দিয়েছিস। সাইনা ফোপাতে লাগলো। শক্ত কণ্ঠে বলল, তোমরা সবকটা লোভী। এই লোভে আমার জীবনটা শেষ। ছোট খালাম্মা হকচকিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর বড় মামা এসে মাকে ডাকলেন। মা সাড়া দিয়ে বলল, বলতেছি ভাইজান। তিতলি ভিডিও কল নিয়ে ছোটাছুটি করছে। মসজিদ থেকে কল এসেছে, সাইনাকে নিয়ে আসো এখানে। জায়নামাজ বিছিয়ে বড় মামা বসে আছেন দাদিমার ঘরটাতে। সাইনাকেও সেই ঘরে আনা হলো। মামিরা মামার পাশে বসিয়ে দিল তাকে। মামা তার মাথায় হাত রাখলেন। মামার সামনে একটা ফোন। সেখানে ভিডিও কলে টুপি পরা কাউকে দেখা যাচ্ছে। মামা কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর নামে শুরু করছি, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আজ এই পবিত্র দিনে আল্লাহর সন্তুষ্টি ও শরীয়তের বিধান মোতাবেক তাজউদ্দিন সিদ্দিকী ও রওশনারা চৌধুরীর যোগ্য দ্বিতীয় পুত্র তাজদার সিদ্দিকী সাহেবের সাথে আফসার সিদ্দিকী ও শাহিদা খাতুনের আদরের কনিষ্ঠা কন্যা মোছাম্মদ সায়না মুমতাজকে 15 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণপূর্বক শরীয়ত মোতাবেক এবং সাক্ষী ও অভিভাবকদের সম্মতিতে বিবাহ দিলাম।
মোছাম্মদ শায়না মমতাজ, আপনি তাজদার সিদ্দিকী সাহেবকে এই মহানায় স্বামী হিসেবে গ্রহণ করতে সম্মত হলে বলুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। শাইনা ভিডিও কলটার দিকে তাকিয়ে আছে। যদিও তাকে দেখা যাচ্ছে না সেখানে, শুধু বড় মামাকে দেখা যাচ্ছে। ভিডিও কলে কাজী, বরের পিতা আর বরকে দেখা যাচ্ছে। মসজিদে অবস্থানরত সবাই জোড়াগাথার নাম করে সবাই আকত পরিয়ে দিচ্ছে। শাইনার নিঃশ্বাস ফেঁপে উঠল। ওদিকে ভিডিও কলে সবাই অপেক্ষারত। কাজী সাহেব তারা দিচ্ছেন। বড় আপা পেছনে এসে শাইনাকে ধরামাত্রই শাইনা হু হু করে কেঁদে উঠে বলল, আমি এই বিয়ে করব না। চলো মান।